নৌকা ডুবে যাচ্ছে, আওয়ামী লীগের পতন হতে যাচ্ছে, আর খুব বেশি সময় আছে বলে মনে হয় না। আপনি পতনের সময় কতগুলো লক্ষণ খুব স্পষ্টভাবে দেখবেন। অনেকগুলো লক্ষণ আমি চারপাশে দেখছি। আজ দুটো নিয়ে কথা বলতে চাই। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনীর দেশের মানুষকে নির্বিচারে গুলি করে হত্যার প্রতিবাদে প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠানো বন্ধের ডাক দিয়েছিলেন। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। জুমার নামাজের পরে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে ছাত্রদের সাথে পুলিশের। সেই বিষয়টি আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে ফুটিয়ে তুলেছি এবং দেখানোর চেষ্টা করেছি। স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আশা করি অনেক কিছু দেখতে পারবেন এবং জানতে পারবেন। সেই সাথে যে ভিডিওর অংশে বিশেষ দেখিয়ে ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিতের মাধ্যমে একের পর এক দেখতে পারবেন। তার জন্য ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন, আশা করি অনেক কিছু বুঝতে পারবেন। সম্মানিত দর্শক, এই ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে আসি। নৌকা ডুবে যাচ্ছে, আওয়ামী লীগের পতন হতে যাচ্ছে, আর খুব বেশি সময় আছে বলে মনে হয় না। আপনি পতনের সময় কতগুলো লক্ষণ খুব স্পষ্টভাবে দেখবেন। অনেকগুলো লক্ষণ আমি চারপাশে দেখছি। আজ দুটো নিয়ে কথা বলতে চাই। খুব সহসাই আরো অনেকগুলো লক্ষণ আছে, আমি সেগুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও করবো, কারণ ওগুলো আলাদাভাবে আলোচনার দাবি রাখে। খুব কমন একটা বিষয় হয় যখন আপনি আপনার ঘরে আগুন লেগে যায়, নিজ ঘরে আগুন লেগে যায়। আওয়ামী লীগের ঘরে আগুন লেগে গেছে। আমরা অনেকে হয়তো খেয়াল করেছি, দুদিন আগেই একটা গেট টুগেদারের মতো সভার মতো করেছিলেন জনাব ওবায়দুল কাদের। ওখানে উনি ইনভাইট করেছিলেন ছাত্রলীগের বর্তমান এবং সাবেক সব নেতাদেরকে। উদ্দেশ্য খুব সিম্পল। আমি বহুবার এটা নিয়ে কথা বলেছি যে উনি যে ধরনের কথা বলছেন, যে উদ্দেশ্যে এদেরকে ডাকছেন, যেসব কথা তাদের সামনে বলছেন, এটা গৃহযুদ্ধের উস্কানি দেওয়ার মতো। কিন্তু আওয়ামী লীগের এখন আর কোনো উপায় নাই। তাকে একটা গৃহযুদ্ধ বাঁধিয়ে দিয়ে হলেও সিরিয়ার বাশার আল আসাদের মতো করে হলেও ক্ষমতায় থাকার চেষ্টা করতে হবে। কারণ পুলিশ বিজিবি দিয়ে নির্বিচারে গুলি করে মানুষ মেরে পারা যায় নাই, কারফিউ সহ মিলিটারি লেগেছে। সো তারা এখন চেষ্টা করছেন আগের মতো আবারও আওয়ামী লীগের ছাত্রলীগের লোকজনকে পাড়ায় পাড়ায় বিভিন্ন মহল্লায় মহল্লায় রেখে তাদেরকে দিয়ে মার্সেনারির ভূমিকা পালন করে, আগে যেমন করতো। যদিও টাইম পুরো পাল্টে গেছে। এই দেশের মানুষজন আর ছাত্রলীগ আওয়ামী লীগ পচে টছে না, অলরেডি দেখা হয়ে গেছে। আর বহুবার বলছে, আমি যদি ছাত্রলীগ করতাম, যুবলীগ করতাম, আওয়ামী লীগ করতাম, আমি এখন পালিয়ে বাঁচার চেষ্টা করতাম। এটাই স্বাভাবিক। কি দরকার এদেরকে ক্ষমতায় রাখা? এদেরকে ইউজ করে আমি আমার কয়েক প্রজন্মের টাকা বানিয়ে ফেলেছি, তাহলে আর কি আসে যায় এদেরকে ক্ষমতায় রাখার? জানো যাবে না, বেঁচে থাকবো এবং আমি সহজ মতো খুব আরামসে পৃথিবীর কোনো ভালো সভ্য দেশে বসবাস করবো। অলরেডি টাকা পয়সা পাঠিয়েই রেখেছে নিশ্চয়ই। যাই হোক, জনাব ওবায়দুল কাদের তাকে ডেকেছিলেন এবং একটা পর্যায়ে তাকে উঠে চলে যেতে হয়েছে। যেটা হয়েছিল আমি একটু পড়ি। নির্ধারিত সময়ের মধ্যে ছাত্রলীগের কয়েকশো সাবেক নেতা দলীয় কার্যালয়ে দোতলা সম্মেলন কক্ষে উপস্থিত হন। এর মধ্যে সংসদ সদস্য, ছাত্রলীগের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক সহ শীর্ষ নেতারা ছিলেন। তাদের সাথে কোনো আলোচনা না করে গণমাধ্যমের সাথে কথা বলা শুরু করে। এতে তাদের মধ্যে তারা ক্ষুব্ধ হয়ে তাদের মধ্যে কথা বলতে থাকে। তারপর একটা পর্যায়ে সাবেক কয়েকজন ছাত্রলীগ নেতা ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বলতে থাকেন, মতবিনিময় সভায় ডেকে সংবাদ সম্মেলন করছেন কেন? তাহলে আমাদের ডাকলেন কেন? আগে আমাদের কথা শুনবেন, আলোচনা করবেন, তারপর ব্রিফ করবেন। তারা করে সাংবাদিকদের সামনে কথা বলা শুরু করে দিলেন। তারপর একটা পর্যায়ে যেটা হয়, উনি অতীতের অভিজ্ঞতা থেকে তারা আগে আজ করতে পেরেছিলেন যে ওবায়দুল কাদের বক্তৃতা করে চলে যাবেন, যেটা সবসময় হয়। সাবেক ছাত্র নেতারা আরো বলেন, হট্টগোল শুরু হলে প্রথমে ওবায়দুল কাদেরকে বলতে শোনা যায় কে, কিন্তু এরপরও হট্টগোল চলতে থাকে। এরপর সংবাদ সম্মেলন অন্যান্য দিনের মতো দীর্ঘ না করে সভা ত্যাগ করেন ওবায়দুল কাদের। এর সময় পেছনে বসা ছাত্রলীগের সাবেক এক নেতা ভুয়া বলে আওয়াজ করেন। তারপর অনেকেই ভুয়া বলে ওঠেন। তারপরে তিনি তাদের সাথে আলাপ না করে নিজের কক্ষে চলে যান। তাদের সাথে ওই আলাপটাও আর তুলতে পারেন নাই। তিনি কিন্তু ওই যে কি বক্তৃতা করছেন সেটা আমরা মিডিয়ায় শুনেছি, ওই একই রকম সবাইকে জেগে উঠতে হবে, আমরা তাহলে শেষ হয়ে যাব। আবারও ছাত্রলীগের আওয়ামী লীগের সাবেক নেতা তাদেরকে লেলিয়ে দেওয়ার চেষ্টা, কিন্তু কাজ হয় নাই। এবং শুধু সেটা না, ছাত্রলীগের নেতারা যখন এই জিনিসগুলো করছেন তখন মিডিয়ার উপর তারা চড়াও হয়েছিলেন। মাথাটা ঠিক নাই। সো নিজেদের ঘরের আগুনটা আমরা দেখতে পাচ্ছি। তো অনেক ছাত্র নেতা বলেছেন, অনেক জায়গায় মিডিয়াতে এরকম নিউজ এসছে যে পদপদবীর সময় তাদের কোনো যোগ থাকে না, খেয়াল থাকে না। এখন ক্ষমতা যাচ্ছে, ক্ষমতায় ঝামেলা হচ্ছে, তাই তাদেরকে ডাকা হয়েছে। এবং জনাব ওবায়দুল কাদেরের কথার মধ্যে এটা রিফ্লেকশন ছিল, উনি মান অভিমান ভুলে সবাইকে একসাথে কাজ করতে বলা হচ্ছেন, কারণ বিরাট হুমকি সামনে আছে। ওই যে বললাম, যারা পদ পায় নাই, যারা যা হালুয়া রুটি যতটা চেয়েছিল ততটা পায় নাই, তারা এখন কেন এদেরকে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করবে? বা যারা অনেকও পেয়েছে তারাও বা থাকবে কেন? সো আগুন লেগেছে, আগুন লাগছে, আগুন ছড়িয়ে পড়বে আওয়ামী লীগের নিজেদের মধ্যে ছড়িয়ে পড়বে। এটাই ঘটবে এখন। চাচা আপন প্রাণ বাঁচা, এই একটা স্লোগান আছে না, প্রাণ বলতে আমি পিঠ বাঁচানোর কথা বলছি। আমি বহুবার একটা কথা বলার চেষ্টা করেছি, দেশ স্বাধীন হলে আওয়ামী লীগের যে কোনো লোকজনের উপরে কোনো রকম কোনো শারীরিক হামলা বা যে কোনো কিছুর বিরোধিতা আমি করব, কিন্তু ফিট বাঁচানো, যান বাঁচানো বলতে বিচার ফেস করা থেকে ওদেরকে কেউ ঠেকাতে পারবে না। প্রত্যেককে, এই দেশটাকে যেভাবে ধ্বংস করা হয়েছে,
সহি একটা বিচার ব্যবস্থার মাধ্যমে তাদের প্রতি ইনসাফ করা হবে, তাদের প্রাপ্য শাস্তি তাদেরকে দেওয়া হবে, বেশিও না কমও না, তাদের প্রতি ইনসাফ হবে। সো ওই বাচ্চাটাও তো অ্যাটলিস্ট বাঁচার চেষ্টা করবে। কোটি কোটি, কেউ কেউ শত শত কোটি, কেউ কেউ হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন, তারা একবার দেশে থাকতে হবে কেন? একই সাথে আরেকটা ঘটনাকে মেলাতে চাই, এটা সরকারপন্থী পত্রিকা বাংলাদেশ প্রতিদিন। দেশ ছাড়েন 2 ডজন মন্ত্রী এমপি। কোটা সংস্কার আন্দোলনের সময় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ভারত, থাইল্যান্ড, চীন ও দুবাই পাড়ি জমান সরকারি দলের প্রভাবশালীরা। বিরাট একটা তালিকা আছে এখানে। আমি মনে করি 2 ডজন না, সংখ্যাটা আরো অনেক বেশি হবে। এদের সংখ্যা জানা গেছে, এদের কথা জানা গেছে, সব হিসাব নিকেশ হয়তো পুরোপুরি পাওয়া যাবে। কয়েকটা একটু পড়ি। 15 জুলাই মধ্যরাতে দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। উনি চলে গিয়েছিলেন। 16 জুলাই লন্ডন গিয়েছিলেন ইলিয়াস মোল্লা এবং 26 তারিখ ফিরেছেন। বুঝতে পারছি আমরা সময়টা কিরকম। একই দিন পরিবারের 11 সদস্য নিয়ে কুমিল্লা 1 আসনের এমপি সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক দুবাই যান। তারপরে কিছুক্ষণ আগেই প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী 16 জুলাই মালয়েশিয়া যান পরিবারের সদস্য সহ। এছাড়াও আরো অনেকে গেছেন, যেমন ময়মনসিংহ 8 আসনের এমপি মাহমুদ হাসান সুমন পরিবারের সদস্য সহ। কুমিল্লা 8 আসনের এমপি আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন চীনে গেছেন। 17 জুলাই 1:11 গেছেন চট্টগ্রাম 1 আসনের এমপি হাবিবুর রহমান। ঢাকা 5 আসনের এমপি মশিউর রহমান মোল্লা সজল ভারত সফরে ছিলেন। আমাদের 3-4 মেইন যারা তাদেরকে ধরার চেষ্টা করা হয়েছে, এর প্রতিদান সবাইকে দিতে হবে, সবাইকে। ওরা যে আজকে মাইকটা খাইলো আর এই যে পরিস্থিতিটা হলো, তার প্রতিদান প্রত্যেকটা পুলিশকে দিতে হবে, বলে দিলাম এটা। তাদের কি সংস্কার নাই? তাদের কি মাথায় এতটুকু কমন সেন্স নাই? কোনটা ঠিক কোনটা ভুল? পুলিশের ধরে এই করতে হবে। বাসায় ফ্রেশ জুস তৈরি করতে আমার আছে ভিশন ব্লেন্ডার। ভিশন ব্লেন্ডার, জীবনে আধুনিকতা। বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল এবং প্রাচীনত্বের দিক থেকে উপমহাদেশের প্রাচীনতম দল তো বটেই, আর বাংলাদেশের সবচেয়ে প্রাচীন দল, এমনকি আওয়ামী লীগের চাইতে প্রাচীন জামায়াত ইসলামী। এই দলটি ব্রিটিশ ভারতে প্রতিষ্ঠিত হয়েছিল মাওলানা আবুল আলা মওদুদী কর্তৃক। পরবর্তীতে তারা পাকিস্তানে আসে এবং বাংলাদেশেও রাজনীতি তারা শুরু করে এবং তাদের সেই সুদীর্ঘ যাত্রাপথে বহু বাধা বিপত্তি তারা অতিক্রম করেছে। ভারতে করেছে, পাকিস্তানে করেছে, বাংলাদেশে করেছে এবং এরপরেও রাজনীতি থেকে এখনো পর্যন্ত তাদেরকে কেউ উচ্ছেদ করতে পারেনি। অনেক জায়গাতে হয়তো তারা সফল হতে পারেনি, কিন্তু তারা যে নীতি এবং আদর্শ যেটি ধারণ করে, সেই নীতি এবং আদর্শের ভিত্তিতে সারা দুনিয়ার মুসলিম যে দেশগুলো, সব জায়গাতেই এই মতাদর্শের রাজনৈতিক দল আছে এবং তারা কোনো কোনো দেশে খুবই প্রভাবশালী। এবং এখন যে তুরস্কে যারা রাষ্ট্র চালাচ্ছে, এরদোয়ানের যে দল, এরা এই জামাত মতাদর্শের দল। আবার যারা সেই মিশরে ক্ষমতায় এসেছিল প্রথম গণতান্ত্রিক সরকার, মুসলিম ব্রাদারহুড, এটাও জামাতের সিস্টার কালচার, মানে জামাতের অন্য নাম। তো এরকম পাকিস্তানে যারা রাজনীতি নিয়ন্ত্রণ করছে বিভিন্ন নামে, মূলত তারা জামাতের বি টিম, সি টিম, ডি টিম। সেখানে মোরালেস জামাত রাষ্ট্র ক্ষমতায় সরাসরি নেই, দল হিসেবে খুবই ছোট, কিন্তু তাদের মতাদর্শটা সেখানে খুবই শক্তিশালী। এখন সেই মতাদর্শটা কি? সেই মতাদর্শটা হলো ইসলামাইজেশন। এখন ইসলামাইজেশন তো বাংলাদেশে বা সারা পৃথিবীতে বিভিন্ন সবাই করছে। যেমন আমাদের দেশের ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ, তাদের বিশাল সংগঠন, চরমনাই পীর সাহেবের, তারপর ৮৮ হুজুরের জাকির পার্টি,
এরপরে আরও অনেকের, এই যে এখন ফুলতলি পীর সাহেব হুজুর এখন সংসদে আছেন তিনি, তারপর মাইজ ভান্ডারীর যে নজিবুল হক মাইজ ভান্ডারী আছেন, তাদের দুটো রাজনৈতিক দল আছে, এরকম অনেক ইসলামিক দল বাংলাদেশে আছে। তো তারা না হয়ে কেন জামাত এত আলোচনায় আসে? এর কারণটা হলো জামাত যে রাজনৈতিক মতাদর্শটা ধারণ করেন, এটাকে তাদের যারা ফাউন্ডার, এই মতাদর্শের ফাউন্ডার, তারা কেবলমাত্র রাষ্ট্র ক্ষমতা নয়, একটা ডাইনেস্টি তারা প্রতিষ্ঠা করে ফেলেছে। আজকের যে সৌদি আরব, এই সৌদি আরবের যিনি প্রতিষ্ঠাতা, আধুনিক সৌদি আরবের, তো সেই বাসা আব্দুল আজিজ ইবনে সৌদ। আব্দুল আজিজ ইবনে সৌদ আধুনিক এই রাষ্ট্র ব্যবস্থাটা কায়েম করেছেন, এই রাষ্ট্রটি। কিন্তু এই রাষ্ট্রটির আগে, এমনকি অটোম্যান সাম্রাজ্যের যুগে, এই ইবনে সৌদ পরিবারের যে আদিপুরুষ, তো তিনি এই বেদুইন সম্প্রদায়ের মধ্যে স্থানীয়ভাবে বিশাল এক রাজত্ব তিনি কায়েম তখন করেছিলেন, যেটাকে আজকে যে নজদ বা রিয়াদ অঞ্চল বলা হয়। রিয়াদ এবং সৌদি আরব যারা থাকেন দেখবেন, রিয়াদের এই এলাকাটা, নজদ এবং হাইল, আরেকটা জায়গা আছে হাইল, তো নজদ এবং হাইল এই দুটো এলাকায় ইবনে সৌদ পরিবারের কর্তৃত্ব ছিল। এমনকি সুদীর্ঘকাল পর্যন্ত তারা কুয়েতের উপরে কিন্তু কর্তৃত্ব রেখেছিল, পুরো ব্রিটিশ জমানাতে এবং অটোম্যান সাম্রাজ্যের জমানাতে। তো সেই জমানাতে আব্দুল ওহাব নজদি একজন সংস্কারক, ইসলামিক স্কলার, এবং জামাত যে মতাদর্শ পরিচালনা করেন সেই মতাদর্শের তিনি আদি পিতা। তো ওনার সঙ্গে ইবনে সৌদ পরিবারের একটা আত্মীয়তা হয়, সম্পর্ক হয়, এবং দুজনে মিলে আজকের যে সৌদি রাষ্ট্রটি, সেই রাষ্ট্রটির ভিত্তি এবং বুনিয়াদ সেখানে প্রতিষ্ঠিত করে। এবং এটি সেই যখন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায়, এই মতাদর্শটি পার্শ্ববর্তী সকল আরব উপদ্বীপীয় রাষ্ট্র এবং পরবর্তীকালে সারা দুনিয়াতে ছড়িয়ে পড়ে। এবং তারই প্রেক্ষাপটে ব্রিটিশ ভারতে আবুল আল্লাহ মওদুদী সাহেব, উনি নিজে, ওনার আরও কয়েকজন খুব ইসলামী স্কলার বন্ধু ছিলেন, তাদের মধ্যে আব্দুর রশিদ গাঙ্গুহি, খুব বিখ্যাত আলেম, ভারতবর্ষে তার চেয়ে এরকম মানে পড়াশোনা জানা আলেম খুব কম ছিলেন। দেওবন্দ মাদ্রাসা, যেটা এটার প্রতিষ্ঠাতা, তারা। আরেকজন ছিলেন সেই ভেস্তি জেওরের যে লেখক, তিনি। তো তারা সবাই মিলে এই যে জামাতের যে রাজনীতিটা শুরু করলেন, দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন, এবং সেটার কেন্দ্র করে পাক ভারত উপমহাদেশে যে পুরো শিক্ষা ব্যবস্থাটা, আলিয়া মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থাটা, এটা এখনো পর্যন্ত জামাত নিয়ন্ত্রিত, ভারতে, পাকিস্তানে এবং বাংলাদেশে। এখন আপনি কটা আলিয়া মাদ্রাসা বন্ধ করবেন? কারণ ওখান থেকে যা পড়ানো হচ্ছে, সিলেবাস হচ্ছে, এটা বোঝার জন্য এটাকে চেঞ্জ করা, এটা ব্রিটিশ ভারতের ওয়ারেন হেস্টিংসও পারেননি, লর্ড ডালহৌসি পারেননি। এরকমভাবে পুরো জিনিসটিকে মানে আদর্শটিকে এমনভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং এটার প্রেক্ষাপটে, দেওবন্দের এটার প্রেক্ষাপটেই পরবর্তীতে দেখা গেল যে কওমি মাদ্রাসা সিস্টেমটা চালু করা হলো এই আলিয়ার বিপরীতে, কলকাতা আলিয়া মাদ্রাসার বিপরীতে শুরু করা হলো। এবং দেওবন্দ মাদ্রাসা কিন্তু এই কারণে প্রতিষ্ঠিত হলো, ঢাকা আলিয়ার মানে কলকাতা আলিয়া মাদ্রাসা যেটা, সেটাকে টেক্কা দেওয়ার জন্য। কিন্তু আলটিমেটলি ব্রিটিশদের মদতে দুটো বিভাগ হয়ে গেল, আলিয়া এবং কওমি। কিন্তু কোনো অবস্থাতেই আলিয়ার যে দাপট, এটা কমলো না। আলিয়া এখন বলতে গেলে বিশ্ববিদ্যালয়ের কারিকুলামকে, আধুনিক বিশ্ববিদ্যালয়ের কারিকুলামকে চ্যালেঞ্জ করে কিন্তু তারা চালাচ্ছে। ফলে কি হলো, রাজনৈতিকভাবে দল হিসাবে ব্রিটিশ ভারতে, অর্থাৎ ভারতে, তারপরে পাকিস্তানে বা বাংলাদেশে জামাত যদি কোনোদিন নাও থাকে, কিন্তু তাদের যে আদর্শিক সংগঠন রয়েছে আলিয়া মাদ্রাসা, এটা কোনো অবস্থাতেই কেউ ধ্বংস করতে পারেনি। বাংলাদেশে কিন্তু জিয়া রহমান সাহেব চেষ্টা করেছিলেন, এবং এই যে ইনকিলাবের যে মালিক মাওলানা মান্নান সাহেব, তাকে দিয়ে তিনি জমিয়াতুল মুদাসসিরিন নামে একটি সংগঠন করেছিলেন। সরকারি মদদে ইনকিলাব প্রতিষ্ঠিত হয়েছিল, এবং রাষ্ট্রের কারি কারি টাকা ঢেলেও জামাতের বিকল্প হিসেবে কোনো ইসলামিক দলকে বা সংগঠনকে কিন্তু দাঁড় করানো যায়নি। এরশাদ আমলেও জিয়াউর রহমানের এই যে অনুসৃত নীতি, এটা এরশাদ সাহেব অনুসরণ করেছিলেন টু দি পয়েন্টে, এবং তারা ইনকিলাব এবং মাওলানা মান্নানকে পিক আপ করেছিলেন। আবার এখন ইনকিলাব এবং মাওলানা মান্নান সাহেবের ছেলে জনাব বাহাউদ্দিন, তার সঙ্গে কিন্তু মানে বর্তমান সরকারের খুবই ভালো সম্পর্ক, কিন্তু কাজ হচ্ছে না। তো সেই অবস্থায় জামাত শুধুমাত্র এগিয়ে যাচ্ছে। আর এখন সরকার কি করলো, দেশের একেবারে ক্রান্তিকালে, যখন সরকারের কার্যত তার হাতে কোনো এক্সিকিউটিভ ক্ষমতা নেই, সরকারের নৈতিক যে মনোবল শূন্যের কোঠায়, অধিকাংশ সরকার এই সময়টাতে যে ভীত সন্ত্রস্ত অবস্থায় পড়েছে, এটা আওয়ামী লীগ জন্মের পরে কখনো আওয়ামী লীগের নেতাকর্মীরা এইরকম অস্বস্তিকর এবং ভীতিকর অবস্থার মধ্যে পড়েনি। তো ঠিক সেই সময়টিতে তারা এই জামাত নিষিদ্ধ করার একটা সিদ্ধান্ত নিয়ে বসলো। তাও আবার কি 14 দলের বৈঠকে। কারা বৈঠকে উপস্থিত ছিলেন? জনাব হাসানুল হক ইনু,
জনাব রাশেদ খান মেনন এবং জনাব দিলীপ বড়ুয়া। তো ওনারা যে কোনো কারণেই হোক আওয়ামী লীগের প্রতি প্রচণ্ড বিরক্ত। তারা বিভিন্ন সময় অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন এবং তাদের রাজনীতির যে দুনিয়া এটা আওয়ামী লীগ রীতিমতো খেয়ে দিয়েছে, জাতীয় পার্টিকে খেয়ে দিয়েছে, এদেরকেও খেয়ে দিয়েছে। তো এদের সঙ্গে আওয়ামী লীগের কোনো যোগাযোগ নাই, কার্যত তৃণমূল পর্যায়েও নেই, কেন্দ্রীয় পর্যায়ে নেই। এখন আওয়ামী লীগের বিপদের সময় তাদেরকে যখন ডাকা হয়েছে, এই সময়টিতে হঠাৎ করে এই 14 দলের বৈঠকে যখন এরকম একটা সিদ্ধান্ত আসলো, তখন অন্যরা যারা জামাত সম্পর্কে জানেন না, রাজনীতির ইসলামাইজেশন সম্পর্কে জানেন না, সারা দুনিয়াতে রাজনীতির সঙ্গে থিওলজি গত 1400 বছর ধরে কি করে কাজ করছে, মুসলিম থিওলজি কিংবা তার আগে খ্রিস্টান থিওলজি সম্রাট কনস্টান্টাইনের জামানা থেকে, তো এর আগে সেই ফেরাউন জামানাতে ধর্ম সব সময়টাতেই, এমনকি এই যে পাক ভারতে যে মহাভারতের যুদ্ধ, এটা ধর্ম নিয়ে যুদ্ধ, আপনি কিছু ধর্মযুদ্ধ। তো এটা রাজনীতির সঙ্গে ধর্ম মহাকাল, 1000 বছর ধরে, 5000 বছর আগেও ছিল এবং এখনো আছে, আগামী দিনেও থাকবে। তো এটাকে আওয়ামী লীগ পৃথক করতে চাচ্ছে। এখন আওয়ামী লীগের যে সকল মন্ত্রী মিনিস্টার প্রভাবশালী আছেন তাদেরকে নিয়ে যদি আপনি এই ধরনের প্রশ্ন করেন, দেখবেন যে একজন উত্তর দিতে পারবে না। এমনকি যারা বলেছে 14 দলের কর্তা ব্যক্তি, তারাও বলতে পারবে না। এই কাজটি কেন করেছে? আওয়ামী লীগকে বিপদে ফেলানোর জন্য। এবং আলটিমেটলি জামাত কিন্তু দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের এরকম একটা সিদ্ধান্তের অপেক্ষায় ছিল। কেন ছিল? প্রথমত হলো যে এরা এই জামায়াতে ইসলামের নামটি বাংলাদেশে পরিবর্তন করতে চাচ্ছে, কিন্তু সারা বাংলাদেশে জামাতে যদি 2 কোটি অ্যাক্টিভ নেতাকর্মী থাকে, তো তাদের মধ্যে এই নামটি একটা আবেগ, বা তাদের যে দাড়িপাল্লা এই জিনিসটি তাদের একটা প্রতীকটি, তাদের কাছে একটা আবেগের বিষয়বস্তু। তো তারা এই পরিবর্তনটা পেরে উঠছিল না। তারা কিন্তু সেই 2010-11 সন থেকে কিন্তু যুদ্ধাপরাধের বিচার যখন চলছে বা শুরু হলো, তখন থেকে তারা চেষ্টা চালাচ্ছে, কিন্তু নিজেদের মধ্যে তারা পারেনি। এবং না পারার হিসাবে একটা দল কিন্তু যে এবি পার্টির মঞ্জু ঠুঞ্জু এরা কিন্তু বের হয়ে গেল মূলত এই কারণে। এবারে সে রাজ্জাক সহ যে গ্রুপটি এখন জামাতের সাথে নেই, কিন্তু জামাতের যারা মূল যারা ক্ষমতা যাদের হাতে, তারা কিন্তু চেষ্টা করছে, কিন্তু সাহস করেনি। তারা চাচ্ছিল যে সরকার তাদেরকে নিষিদ্ধ করুক, সেই সুবাদে তারা একটা ব্রিদিং টাইম পাবে। সেই ব্রিদিং টাইম দিয়ে তারা বিএনপির সঙ্গে যোগ দিতে পারে, আলাদা একটা সংগঠন করতে পারে, কিংবা তারা ঘোষণা দিতে পারে যে আমরা রাজনীতি করবো না, আমরা আমাদের মতো করে চলবো। এবং যখন সময় এবং সুযোগ পাবে, যেটা বঙ্গবন্ধুর জামানাতে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল অতীতে, কিন্তু যখনই সুযোগ পেয়েছে এত শক্তিমত্তা নিয়ে তারা রাজপথে চলে আসছে, যেটা পরবর্তী রাজপথের কোনো দলই তাদেরকে অস্বীকার করতে পারেনি। এমনকি আওয়ামী লীগ সেই 1986 সনে তাদের সঙ্গে যুগপথভাবে মিত্রতা করতে বাধ্য হয়, যে আওয়ামী লীগ তাদেরকে নিষিদ্ধ করেছিল। তো এই এরকম একটা সংগঠন, যে সংগঠনটি মূলত একটা আদর্শে চলে, একটা আদর্শে চলে। যেমন বাংলাদেশে কয়েকটি স্কুল আছে, মানে স্পিরিচুয়াল স্কুল আছে, যেমন কাদেরিয়া তরিকা। আচ্ছা, কাদেরিয়া তরিকার কোনো সংগঠন নাই, অফিস নাই, কিন্তু কোটি কোটি ভক্ত আছেন কাদেরিয়া তরিকার। আপনি কি বলতে পারেন এই কাদেরিয়া তরিকার নেতা কারা, পীর কারা, মাশায়েখ কারা? আরেকটা তরিকা আছে চিশতিয়া, আরেকটা তরিকা আছে মুজাদ্দেদিয়া। তো কাদেরিয়া, চিশতিয়া, মুজাদ্দেদিয়া। আরেকটা তরিকা আছে আহলে সুন্নাত ওয়াল জামাত। মানে এই জিনিসগুলো আদর্শিক, তাদের কোনো সংগঠন নেই, কিন্তু কোটি কোটি মানুষ শত শত বছর ধরে এই তরিকার মধ্যে এরকমভাবে অ্যাসেম্বল করা, যে কোনো এই তরিকার কোনো পীর মাশায়েখ সেই যেখান থেকে আসুক না কেন, কোটি মানুষ, 1 কোটি মানুষ 1 ঘন্টার মধ্যে বাংলাদেশে এক হয়ে যাবে। যেমন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো বংশধর যদি বাংলাদেশে আসে এবং জাস্ট 1 ঘন্টা সময় দেওয়া হয়, কাদেরিয়া তরিকার সমস্ত লোকগুলো একত্র হয়ে যাবে, যেখানে বলেন সেখানে। এরকম। তো এখন জামাতের যে বিষয়টি, এই জামাতের বিষয়টিও কিন্তু আজকে থেকে নয়, শুধু আবু হব নজদি থেকে নয়, মানে প্রায় সেই আরো আগে ইবনে কাসির থেকে, ইবনে তাইমিয়া থেকে। ইবনে তাইমিয়া, ইবনে কাসির, আবু হব নজদি, আবুল আলা মওদুদি, বাংলাদেশের গোলাম আজম, এই যে একটা ধারাবাহিকতা, এটা আগামী 500 বছর, 1000 বছরে কখনো আপনি এই আদর্শটাকে মারতে পারবেন না, কোনো অবস্থাতে মারতে পারবেন না। ফলে এরা ডিভাইডে শক্তিশালী হবে, এবং সেই শক্তিশালী হওয়ার জন্য আওয়ামী লীগ করলো কি, তাদের এই সুযোগটা করে দিল। আর এই যে একটা চলমান রাজনীতিতে একটা ব্যালেন্স আছে, জামাত কিন্তু ফান্ডামেন্টাল রাজনীতিতে, মানে ধর্মভিত্তিক যে রাজনীতি, সেটা ইসলামিক রাজনীতি হোক, খ্রিস্টানিটি হোক, বৌদ্ধ হোক, বা ধর্মভিত্তিক যে সংগঠনগুলো বাংলাদেশে আছে, তার মধ্যে কিন্তু সে একটা ব্যালেন্স রাখছিল। যখনই আপনি একে সরিয়ে দিলেন, এত বড় একটা বিরাট শক্তি, মুহূর্তের মধ্যে পুরো সেক্টরটা কিন্তু ইমব্যালেন্সড হয়ে গেল, মানে ধর্মীয় সেক্টরটা। বিএনপি জাতীয় পার্টি ইমব্যালেন্স হয়ে আছে, আওয়ামী লীগ ইমব্যালেন্সড হয়ে আছে। ফলে রাজনীতি বলতে যা বোঝায়, সেই রাজনীতির যদি আমাদের দেশে কফিন রচনা হয়ে থাকে, কফিন তো যেটার মধ্যে লাশ রাখে, তো রাজনীতিকে আলটিমেটলি তো লাশ বানিয়ে দেওয়া হয়েছে, এর কোনো প্রাণ নেই, রাজনীতির কোনো প্রাণ এই মুহূর্তে নেই। তো সেই প্রাণহীন লাশটিকে যে বাক্সর মধ্যে রাখা হয়, সেটিকে বলা হয় কফিন। আর কফিনের মুখ বন্ধ করার জন্য সেখানে পেরেক মারা হয়। তো এই কারণে আমি যেটা বলেছি, যে পেরেকগুলো মারা হচ্ছে, একেবারে সর্বশেষ পেরেকটা হলো মহাভুলের পেরেক। এই যাবৎ আওয়ামী লীগ যেগুলো রাজনীতিকে সর্বনাশ করার জন্য পেরেক মেরেছে, সবচেয়ে শেষ
এবং ভয়াবহের একটি হলো এই জামাতকে নিষিদ্ধ করার সিদ্ধান্তটি। এবং আজকে এই যে কথাগুলো বললাম, খুব দ্রুতই এর ফলাফল আপনারা দেখতে পাবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।